আনোয়ার আলীর কেসটায় যদি কথাটাতেই বলেন, তাহলে বলি আনোয়ার আলীকে শুধু আমাদের দেশের নয়, ফিফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং দেশ বিদেশের অনেক কার্ডিওলজিস্ট নিয়ে তাদের যে একটা ডিসিশন হয়েছিল যে এটা যে কোনো সময় তার একটা হার্ট অ্যাটাকের এমন একটা সম্ভাবনা থেকে যাবে, তাকে বাঁচিয়ে তোলা মুশকিল হতে পারে। আপনি বলছেন যে আনোয়ার আলী জীবনের ঝুঁকি নিয়েই ফুটবল খেলছে। এরপরে আনোয়ার আলী তার আইনের সাহায্য নিয়ে কোর্টের করে তখন বলে আমার খেলাটার জন্য আমি নিজে দায়িত্ব নিচ্ছি, আমার যদি কিছু হয় আমার দায়িত্বটা। প্লেয়ারের ডেডিকেশন বলবেন না কি জীবনের ঝুঁকি নিয়ে, মানে মৃত্যুকে সঙ্গে নিয়ে খেলা বলবেন? মৃত্যুকে সঙ্গে নিয়ে খেলা, মৃত্যুকে সঙ্গে নিয়ে খেলা। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন গত বছর থেকে 3 জন ডাক্তারকে তারা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট করে ফর 3 ইয়ার্স। একজন ডেনমার্কের, একজন ইন্দোনেশিয়ার, আর ইন্ডিয়া থেকে আমি। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। Dr. Nisit Chowdhury from India. থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অর্থাৎ BWF কর্তৃক টুর্নামেন্ট ডক্টর একমাত্র বাঙালি স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর নিশীথ রঞ্জন চৌধুরী, যিনি ভারতের অদৃশ্য পতাকা কাঁধে নিয়ে এই টুর্নামেন্টের অংশ ছিলেন। অতীতে ফিফা মেডিকেল অফিসার, AFC গোল্ডেন অ্যাওয়ার্ড উইনার, এলিট প্যানেল মেডিকেল অফিসার হিসাবে যুক্ত ছিলেন। মোহনবাগান, ভারতীয় ফুটবল দল, এটিকে দলের সঙ্গে ডাক্তারের ভূমিকায় নিযুক্ত ছিলেন তিনি। সেই ডাক্তার নিশীথ রঞ্জন চৌধুরী একমাত্র বাঙালি যিনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সঙ্গে যুক্ত। সারা বিশ্বের 3 জন ডাক্তারের মধ্যে ভারত থেকে তাকে নিযুক্ত করা হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষে তাকে সম্মানিত করা হয়। এক্সট্রা টাইম বাংলাকে জানালেন সেই অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতা বলতে এটা হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যেটা ব্যাডমিন্টনের ইন্টারন্যাশনাল হাইয়েস্ট বডি। তারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করে, যেমন অলিম্পিক, প্যারা অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এগুলো অর্গানাইজ করে। তার মধ্যে এটা একটা টুর্নামেন্ট ছিল যেটা হচ্ছে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপ 2025। এটা 2 বছর অন্তর হয়। এবারে এটা হয়েছে পাটায়া, থাইল্যান্ডে। সেখানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন 4 জন ডাক্তারকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে টু কন্ডাক্ট দ্য টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটা যাতে ইন্টারন্যাশনাল নর্ম মেনে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়মকানুন মেনে ঠিকভাবে যাতে টুর্নামেন্টটা হয়, সেটার জন্য আমাদের অনকোর্ট ডক্টর বা টুর্নামেন্ট ডক্টর হিসাবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সেখানে গিয়ে আমাদের এই যে টুর্নামেন্ট, সেটা দিয়ে আমরা গিয়েছিলাম। এবং আমি বাংলা থেকে আমি আছি, বা ইন্ডিয়া থেকে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন গত বছর থেকে 3 জন ডাক্তারকে তারা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট করে ফর 3 ইয়ার্স। ওয়ার্ল্ড ওয়াইড স্ক্রিনিং করে তারা 3 জন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, একজন ডেনমার্কের, একজন ইন্দোনেশিয়ার, আর ইন্ডিয়া থেকে আমি। এটাই প্রথম যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এরকম 3 জন ডাক্তারকে বেছে নিল তাদের নিজস্ব অ্যাপয়েন্টেড ডাক্তার হিসাবে। সেই হিসাবে আমার এই টুর্নামেন্টে যাওয়া এবং টুর্নামেন্টের মেডিকেল ম্যাটার্সগুলো ঠিকভাবে কন্ডাক্ট করা, ঠিকভাবে দেখা, সেটাই ছিল আমার দায়িত্ব। 75 বছরের যে সমস্ত প্লেয়ার আছেন তারাও কিন্তু এখানে খেলছে। এবং শুনলে ভালো লাগবে যে বিদেশের যেরকম প্লেয়ার আছে, ভারতবর্ষ থেকেও আমাদের এই 75 বছরের ওপরের ক্যাটাগরিতেও আমাদের অনেক প্লেয়ার আছে যারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। এবছরে ইন্ডিয়া থেকে এখানে প্রায় 190 জনের মতো অ্যাপ্রক্সিমেটলি আমাদের পার্টিসিপেন্ট ছিল বিভিন্ন ক্যাটাগরিতে। এবং সত্যি যেটা আমি দেখলাম যে অবাক হয়ে যেতে হয়, যখন আমাদের অনেকেই একটা বয়স যত বাড়ে আস্তে আস্তে তারা ইনকেপেবল হয়ে যায়, তারা বয়সের ভারে তাদের শরীরটা খারাপ হয়ে যায়, অনেকে হাঁটতে পারেন না, অনেকে ছুটতে পারেন না। কিন্তু এখানে দেখলে মনে হয় কত ফিট একজন রাখা সম্ভব এই ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়ে, সেটা কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম। আপনি কি প্রথম থেকেই স্পোর্টস মেডিসিনের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি স্পোর্টস মেডিসিনের সঙ্গে অনেক দিন থেকেই যুক্ত আছি। প্রথম আমি ইন্ডিয়ান ফুটবল টিমের 10 বছর আমি সিনিয়র টিমে ডাক্তার ছিলাম।
তারপরে ওখান থেকে আমি ইন্ডিয়ান AIFF-এর যে মেডিকেল কমিটি, সেখানে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। তারপরে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেই আমি এশিয়ান ফুটবল কনফেডারেশনে ওখানে মেডিকেল কমিটির মেম্বার ছিলাম, ওখান থেকে ফিফার মেডিকেল অফিসার। তাছাড়া আমি ক্রিকেটেও যে সমস্ত ISL IPL এই যে আমরা ক্রিকেট ফুটবলের যে চালু হয়েছে, এগুলো আমি ইস্ট জোনটা আমি দেখাশোনা করতাম। এখন ব্যাডমিন্টনের এতে ব্যস্ত থাকার জন্য এই দিকটা থেকে একটু আমাকে সময় কম দেওয়ার জন্য আমাদের ওদিকে ব্যস্ত থাকতে হচ্ছে। এছাড়া যে তাদের যদি কোনো চোট আঘাত লাগে, কি করে তা থেকে তাড়াতাড়ি তারা আবার মাঠে ফিরে আসতে পারে সেইটার ব্যবস্থা করা, এটাই স্পোর্টস মেডিসিনের উদ্দেশ্য। কীরকম ধরনের খাবার দাবার খাবে, লাইফস্টাইল কীরকম ধরনের মেনটেন করতে হবে, তাদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা, করে তাদেরকে ঠিকভাবে তাদের আবার প্রপার সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে তাতে আরও যারা ভালো খেলতে পারে, এই ব্যবস্থাগুলো করাই হচ্ছে স্পোর্টস মেডিসিনের কাজ। স্পোর্টস মেডিসিন শেষ কয়েক বছরে কতটা উন্নত হয়েছে বলে আপনি মনে করেন? কারণ আগেকার দিনে যখন খেলোয়াড়দের চোট আঘাতজনিত সমস্যা হতো, তারা একটা দীর্ঘ সময় তারা রিকভারির মধ্যে দিয়ে যেতেন। এখন অনেক তাড়াতাড়ি রিকভারি করেন, 6 মাস 7 মাসের মধ্যে বড় ইনজুরি থেকে অনেক সময় রিকভারি করে নেয়। এটা দুটো দিক আছে। রিকভারির ব্যাপারটা যদি বলি, তাহলে প্রথম কথা হচ্ছে সার্জারির ইমপ্রুভমেন্ট হয়েছে। যদি কোনো সার্জারি হয়, তার সার্জারির অনেক আমরা দেখেছি যে আগে যেরকম বড় কাটাকুটি করে একটা অপারেশন করতে হতো, এখন কাটাটা অনেক ক্ষেত্রে কী হোল, অনেক আর্থোস্কোপিক অপারেশন হয়েছে, সেক্ষেত্রে কম কেটে বা মিনিমাম কেটে সেই অপারেশনটুকু করা যাচ্ছে। তাতে হয় কি, এর পরবর্তীকালে যে মাসল ইনজুরিগুলো আগে বেশি হতো সেগুলো কম হচ্ছে, যে উন্ডগুলো বেশি হতো সেগুলো কম হচ্ছে। ফলে এর পরে হচ্ছে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচ করে কি করে তাকে আবার মাঠে ফিরিয়ে আনা যায়, তার একটা প্রচেষ্টা বা তার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা আছে। যেমন ধরুন, আপনার যদি পায়ে লাগে বা যদি আপনার হাতে একটা ইনজুরি হয়, তাহলে একজন প্লেয়ার হাতের ইনজুরিটা যতদিন থাকবে ততদিন সে বিছনায় শুয়ে থাকার দরকার নেই। তার পা, তার অন্য হাত, তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ওই সময় ট্রেনিংয়ের এফেক্টে চলে না যায়, অর্থাৎ সে তার কন্ডিশনিং হয়ে না যায়, তার যে পারফরমেন্স এটা কমে না যায়, সেই অংশগুলোকে আমরা সচল রাখি, তার একটা প্রোগ্রামিং করা হয়। তাহলে এই যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা আগের থেকে এখন কিন্তু অনেক বদলে গেছে। স্পোর্টস ফিজিওথেরাপি, স্পোর্টস রিহ্যাবিলিটেশন একটা স্পেশালাইজেশন হয়ে দাঁড়িয়েছে এখন, যেটা স্পোর্টস মেডিসিনের একটা পার্ট। সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি আমরা প্লেয়ারদের আরও মাঠে ফিরিয়ে আনতে পারছি। তো একটা যেটা বিষয় যে আমরা দেখে থাকি সাধারণত ভারতীয় ফুটবল হোক বা বিদেশের ফুটবল, খেলতে খেলতে অনেক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যান ফুটবলাররা। বা আমরা যদি রিসেন্টলি একটি ঘটনা দেখি, একটা 20 বছর বয়সী বেঙ্গলেরই ক্রিকেটার, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জিমে গেছিলেন, মারা গিয়েছেন। তো এই ঘটনাগুলো কেন এখন আরো বেড়ে যাচ্ছে? কম বয়সী মানুষদের মধ্যে বা স্পোর্টসম্যানদের কেন এই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তারা? এখন এইটা দুটো ব্যাপার আছে। এই যে হৃদরোগে আক্রান্ত হওয়া মাঠে, এটাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, না হঠাৎ করে তার হার্টটা অ্যারেস্টেড হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। এর অনেক কারণ আছে, কিছু কিছু জন্মগত কারণ আছে, আর কিছু কিছু তার পরের দিকে তৈরি হওয়া কারণ আছে। জন্মগত কারণের মধ্যে যেগুলো থাকে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যেটা হয়, সেক্ষেত্রে হার্টটা দেখতে সাইজে বড় কিন্তু তার ক্ষমতাটা কম। আমরা যদি একটা বাচ্চাকে ছোটোবেলা থেকেই তার যদি কতগুলো পরীক্ষা নিরীক্ষা করি, বিশেষ করে তার যদি ইকোকার্ডিওগ্রাফি আমরা করাতে পারি, তাহলে আমরা প্রথম থেকেই জানতে পারবো এই বাচ্চাটার হার্টের এই প্রবলেমটা রয়েছে। অনেক ক্ষেত্রে কাজে তার রিদম ডিসঅর্ডার রয়েছে, তার হার্টের অন্যান্য প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলো যদি আমরা আগে থেকে জানতে পারি, তাহলে তাকে সেই অনুযায়ী তার খেলাকে নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী তাকে এন্ডিওরেন্স ইভেন্ট দেব, নাকি সাধারণ কোনো লিজার টাইম অ্যাক্টিভিটি স্পোর্টসে দেব, যাতে তার হার্টের উপরে চাপ না পড়ে, এটা দেখতে হবে। এটা দেখা হয় না বলেই এত মাঠে অঘটন ঘটছে। কিন্তু সেগুলো নিয়েও তো অনেক সময় অনেক ফুটবলার এখন ইন্ডিয়া নিয়েও খেলছেন। আমরা যদি আনোয়ার আলীর কথা বলি, হ্যাঁ, এইটা একটা বলা যায়। এখন ধরুন আপনি একটা সাইকেলের যদি একটা ওই টায়ার টিউব থাকে না, একটা টায়ার টিউবে একটা খুব ড্যামেজ হয়ে আছে, তো এটা যদি বদলে নেন তাহলে আপনি হাওড়া ব্রিজটা পেরিয়ে যেতে পারবেন, ভালোভাবে পাবেন। কেউ বলো না আমি এখানে বদলাবো না, আমি হাওড়া ব্রিজটা পেরিয়ে যাবো, এটা তো হতে পারে, যে কোনো সময় সেটা একটা পাংচার হতে পারে বা ফেটে যেতে পারে। পেরিয়ে গেল মানেই যে সে আগে তার বলাটা ভুল ছিল তা নয়। আনোয়ার আলীর কেসটায় যদি কথাটাতেই বলেন, তাহলে বলি আনোয়ার আলীকে শুধু আমাদের দেশের নয়,
ফিফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং দেশ বিদেশের অনেক কার্ডিওলজিস্ট নিয়ে তাদের যে একটা ডিসিশন হয়েছিল যে এটা যে কোনো সময় তার একটা হার্ট অ্যাটাকের এমন একটা সম্ভাবনা থেকে যাবে, তাকে বাঁচিয়ে তোলা মুশকিল হতে পারে। তারপরে আপনি বলছেন যে আনোয়ার আলী জীবনের ঝুঁকি নিয়েই ফুটবল খেলছে। এরপরে আনোয়ার আলী তার আইনের সাহায্য নিয়ে কোর্টের করে তখন বলে আমার খেলাটার জন্য আমি নিজে দায়িত্ব নিচ্ছি, আমার যদি কিছু হয় আমার দায়িত্বটা। মাঠে যখন সে যায় তখন সেখানে তার আশেপাশে তার মেডিকেল টিম রেডি থাকে যাতে সবসময় তাকে সাপোর্ট দেওয়া যায়। সাপোর্ট দিলেই যে সেটা সবসময় ঠিক হবে সেটা নাও হতে পারে। এবারে এই ওয়ার্ল্ড ব্যাডমিন্টনে, এই ওয়ার্ল্ড সিনিয়রে কি বলবেন, এটা প্লেয়ারের ডেডিকেশন বলবেন না কি জীবনের ঝুঁকি নিয়ে, মানে মৃত্যুকে সঙ্গে নিয়ে খেলা বলবেন? মৃত্যুকে সঙ্গে নিয়ে খেলা, মৃত্যুকে সঙ্গে নিয়ে খেলা। এবারেই ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে ইউএইর একজন প্লেয়ার প্রথম যখন কোর্টে লাঞ্চের আগের কোর্টেতে খেলার সময় সে হঠাৎ করে তার জ্ঞান হারিয়ে যায় মাঠে। এই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা হচ্ছে, আমরা যদি দেখি দেশের সমস্ত লিগে বলুন বা সব টুর্নামেন্টে তো এত ইনফ্রাস্ট্রাকচার থাকে না। আমরা সাধারণই এই কলকাতা লিগে একটি ঘটনা দেখলাম যেখানে পায়ে ছাতা বেঁধে কার্যত প্রথম চিকিৎসা করতে হলো এক ফুটবলারের, যদিও আপৎকালীন বুদ্ধিতে সেই ফুটবলারের ফুটবল কেরিয়ারটা অন্তত পক্ষে বেঁচে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই টুর্নামেন্টগুলোতে এরকম ইনফ্রাস্ট্রাকচার রাখা উচিত? এবং অবশ্যই অবশ্যই এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে বা এটা ফিফার নিয়ম অনুযায়ী যেটা করা হয়েছে, প্রত্যেকটা প্লেয়ার, রেজিস্টার্ড প্লেয়ার, তাকে ছোটোবেলায় পিসিএমএ অর্থাৎ প্রি কম্পিটিশন মেডিকেল অ্যাসেসমেন্ট, তার পুরো হার্টের চেক আপ করতে লাগবে। মাঠের প্রাইমারি ম্যানেজমেন্টটা করে তাকে নিয়ারেস্ট হসপিটালে বা মেডিকেল ইউনিটে তাকে নিয়ে যেতে হবে। আমরা দেখি যে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে আছে, সেখানে ইনজুরি রেট বেড়ে যাবে। এমনও হয় মাঠে কাদা ভর্তি, সে মাঠে খেলার যোগ্য না, কিন্তু সেখানে আমাদের খেলা হচ্ছে। এমনও হয় মাঠেতে মেডিকেল ইউনিট না থাকলে খেলা শুরু করা যায় না, সেটাও হচ্ছে। এখন সমস্ত স্পোর্টসের নিয়ম হয়েছে, বিশেষ করে এন্ডিওরেন্স স্পোর্টস বলুন, এতে মাঠে একটা এইডি কথা হচ্ছে অটোমেটিক ডিফিব্রিলেটর, যেটা ইলেকট্রিক্যাল ডিফিব্রিলেটর, সেটা হচ্ছে কি হার্টে এই যে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তাকে ওইটা সঙ্গে সঙ্গে লাগালে 2 মিনিটের মধ্যে সময় আছে, ওর মধ্যে তার হার্টটা আবার চালু করা যায়। এই এইডি না থাকলে কিন্তু মাঠে খেলা শুরু করা যায় না। কিন্তু কোথায় আমাদের এইডি তো দূরের কথা, আমাদের তো সামান্য ফার্স্টের জিনিসপত্রও নেই। এটা তো অবশ্যই করা দরকার, এটা অবশ্যই করা দরকার। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।